কল্পনা করুন আপনি একটি ঘন জঙ্গলে পথ হারিয়ে ফেলেছেন। চারপাশ নিস্তব্ধ। হুট করেই আপনার মনে হলো পেছন থেকে কেউ আপনাকে লক্ষ্য করছে। আপনি যখনই পেছনে ফিরে তাকালেন দেখলেন মানুষরূপী একদল পিশাচ ধারালো অস্ত্র হাতে আপনার দিকেই ছুটে আসছে। হ্যালো ভিউয়ার্স, আজ আমরা কথা বলছি হরর দুনিয়ার সবচেয়ে নিষ্ঠুর এবং ভয়ঙ্কর ফ্র্যাঞ্চাইজি রং টার্নের পার্ট 3 নিয়ে। আপনাদের রেসপন্স পেয়ে আজ আমরা বিস্তারিত এক্সপ্লেন করতে চলেছি রং টার্নের এই পার্ট, যেখানে কিছু নরকাদক এই অভিশপ্ত জঙ্গলে আসা একদল মানুষকে এমন এক নরক যন্ত্রণার মুখোমুখি দাঁড় করায় যা সাধারণ মানুষের সহ্য ক্ষমতার বাইরে। এখন দেখার বিষয়, এই নিষ্ঠুর পিশাচদের হাত থেকে কেউ কি শেষ পর্যন্ত বেঁচে ফিরতে পারবে, নাকি সবাই পরিণত হবে তাদের রাতের খাবারে। জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতেই হবে। তবে গল্প শুরু করার আগে আরেকটা কথা শুনে নিন, এই পার্টের গল্পটি কিন্তু পার্ট 1 এবং পার্ট 2 এর সাথে সরাসরি সংযুক্ত। আপনাদের সুবিধার জন্য আগের দুটো পার্টের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। এই ভিডিওটি দেখার আগে ওগুলো অবশ্যই দেখে নেবেন। তো চলুন সময় নষ্ট না করে প্রবেশ করা যাক রং টার্ন 3 এর সেই অন্ধকার দুনিয়ায়। মুভির শুরুতে আমরা কিছু মানুষকে দেখতে পাই যারা মূলত এই গভীর জঙ্গলে রাফটিং করার উদ্দেশ্যে এসেছিল। রাফটিং শেষ করার পর এই মানুষগুলো ওই জঙ্গলের ভেতরেই রাত কাটানোর জন্য তাদের ক্যাম্প স্থাপন করে। এই গ্রুপটিতে দুজন ছেলে এবং দুজন মেয়ে ছিল। সেই ছেলে দুটির নাম ছিল ব্রেন্ট ও ট্রে এবং মেয়ে দুটির নাম ছিল সোফিয়া ও অ্যালেক্স। রাতের রান্নাবান্না করার জন্য তাদের কিছু শুকনো কাঠের প্রয়োজন হয়ে পড়ে, আর তাই ব্রেন্ট এবং ট্রে দুজনে মিলে জঙ্গলে কাঠ খোঁজার উদ্দেশ্যে চলে যায়। কিন্তু কিছুক্ষণ খোঁজাখুঁজির পর শুধু ব্রেন্ট একাই ক্যাম্পে ফিরে আসে। ব্রেন্ট এসে বাকিদের জানায় যে ট্রে কাঠ খুঁজতে খুঁজতে একাই অনেক দূর এগিয়ে গেছে। তার এই কথা শোনার পর অ্যালেক্সও ট্রেকে খুঁজতে সেখান থেকে বনের দিকে চলে যায়। এদিকে ক্যাম্পে এখন ব্রেন্ট একা পেয়ে তার গার্লফ্রেন্ড সুফিয়ার সাথে রোমান্টিক সময় কাটাতে শুরু করে। কিন্তু তখনই হঠাৎ একটি মারাত্মক তীর সুফিয়ার বুক এপার ওপার করে সরাসরি ব্রেন্টের হাতে গিয়ে বিঁধে যায়। আর এই মারাত্মক তীর চূড়া ক্রূর ব্যক্তিটি আর কেউ নয়, এই বনের কুখ্যাত নরকাতক থ্রি ফিঙ্গার ছিল। তাকে চোখের সামনে দেখে ব্রেন্ট ভয়ে আতঙ্কিত হয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এরপর থ্রি ফিঙ্গার সুফিয়াকে নির্মমভাবে মেরে তার বের করে খেতে শুরু করে। ঠিক ততক্ষণে সেখানে ট্রেকে না পেয়ে অ্যালেক্সও ফিরে আসে, যে এই ভয়ঙ্কর নরকাতককে এই অবস্থা থেকে চরম ভয় পেয়ে গিয়েছিল। কিন্তু সে বুদ্ধিমত্তার সাথে কোনো শব্দ না করে চুপচাপ এক জায়গায় লুকিয়ে থাকে। তখনই আবার সেখানে ট্রেও ফিরে আসে, যে সুফিয়ার মৃতদেহের পাশে বসে থাকা ওই রক্তপিপাসু নরকাতককে সরাসরি দেখে ফেলে এবং ভয়ে কাঁপতে কাঁপতে উল্টো দিকে দৌড়াতে শুরু করে। তাকে ওভাবে দৌড়াতে দেখে থ্রি ফিঙ্গার সঙ্গে সঙ্গে তার পিছনে এবং একটি ধারালো লোহার রড ছুঁড়ে মেরে তারও খেলা অকারেই খতম করে দেয়। এরপর আমরা ব্রেন্টকে দেখতে পাই যে অনেকক্ষণ ধরে কোনো রকমে নিজের প্রাণ বাঁচিয়ে বনের মধ্যে পালাচ্ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সে দৌড়াতে দৌড়াতে নরখাতকদের পেতে রাখা একটি ভয়ঙ্কর মরণ ফাঁদে ফেসে যায় এবং যায়। ফলে এখন এই চারজন বন্ধুর মধ্যে কেবল একমাত্র অ্যালেক্সই কোনো রকমে জীবিত ছিল। এরপর আমাদের ওয়েস্ট ভার্জিনিয়ার একটি সুরক্ষিত জেলখানা দেখানো হয়, যেখানে কিছু কুখ্যাত আসামিকে ওই জেল থেকে অন্য একটি জেলে স্থানান্তরিত করার প্রস্তুতি চলছিল। কিন্তু ওখানকার দায়িত্বরত পুলিশ অফিসারদের মনে একটা বড় ভয় ছিল যে এই ভয়ঙ্কর আসামিদের বাইরে সঙ্গীরা মাঝ রাস্তায় হঠাৎ জোরালো হামলা চালিয়ে এদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে পারে। আর তাই সুরক্ষার জন্য ওই অফিসাররা মূলত হাইওয়ে বাদ দিয়ে বনের ভেতরের একটা গোপন রাস্তা দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। অথচ তারা জানতেন না যে ওই এলাকাটি ঠিক সেটাই ছিল যেখানে নরখাতকরা বছরের পর বছর ধরে বাস করে আসছে। এই প্রিজন পেনের প্রধান তিনজন অফিসার ছিলেন নেড, ওয়াল্টার এবং প্রেসলো। এরপর আমরা একটি রাতের দৃশ্য দেখতে পাই, যেখানে একটি অদ্ভুত নরখাতক ছেলেকে দেখানো হয়। আর এটি আসলে সেই বাচ্চা ছিল যাকে আমরা মুভির পার্ট 2-তে দেখেছিলাম, যাকে থ্রি ফিঙ্গার নিজের সন্তানের মতো লালন পালন করে বড় করেছিল এবং তার নাম রেখেছিল 3-2। এখন সেই ছেলেটি থ্রি ফিঙ্গারের সাথে খাদে খাদ মিলিয়ে নতুন শিকার ধরার জন্য জঙ্গলে ফাঁক পেতেছিল। এর কিছুক্ষণ পর আমরা সেই পুলিশ ব্যান্ডটিকে দেখতে পাই, যা জঙ্গলের পথ ধরে পার হচ্ছিল। কিন্তু জঙ্গলের মধ্যে কিছু দূর যাওয়ার পর হঠাৎ একটি অজানা গাড়ি তাদের ব্যানের পিছু নিতে শুরু করে এবং তখনই আমরা জানতে পারি যে ওই ঘাতক গাড়িতে আর কেউ নয়, বরং স্বয়ং থ্রি ফিঙ্গার বসেছিল, যে পুলিশ ব্যান্ডটিকে পেছন থেকে সজোরে ধাক্কা মেরে থামানোর চেষ্টা করছিল। এই বিপদ দেখে অফিসাররা তড়িঘড়ি করে ওয়্যারলেসের মাধ্যমে তাদের সিনিয়রদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন। কিন্তু দুর্ভাগ্যবশত এই গভীর জঙ্গলে মোবাইল বা ওয়্যারলেসের একেবারেই কোনো নেটওয়ার্ক ছিল না, যার কারণে বাইরের দুনিয়ার কারোর সাথেই যোগাযোগ করা সম্ভব হয় না। তখনই আমরা দেখতে পাই যে থ্রি ফিঙ্গারের গাড়ির পেছনের অংশ ধারালো কাঁটাতারের একটি ফাঁদ লাগানো ছিল। সে কৌশলে ওভারটেক করে সেই কাঁটাতার দিয়ে পুলিশ ভ্যানের টায়ারগুলো মুহূর্তের মধ্যেই পাংচার করে দেয় এবং এর ফলে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। ভ্যানটি উল্টে যাওয়ার পর থ্রি ফিঙ্গার অস্ত্র হাতে তাদের দিকে এগোতে থাকে, কিন্তু যখন সে বুঝতে পারে যে ওই ভ্যানের ভেতরে অনেক সশস্ত্র মানুষ উপস্থিত রয়েছে, তখন সে একা আক্রমণের ঝুঁকি না নিয়ে সেখান থেকে ফিরে যায়। এর
এরপর আমরা ভ্যানের ভেতরে থাকা সেই আসামিদের দেখতে পাই যারা এই ভয়াবহ দুর্ঘটনায় কম বেশি আহত হয়ে কাতরাচ্ছিল। পরিস্থিতি সামাল দিতে পুলিশ অফিসাররা একে একে তাদের গাড়ি থেকে বাইরে বের করতে শুরু করেন, কিন্তু ঠিক এই বিশৃঙ্খল অবস্থার সুযোগ নিয়ে সেবেজ নামের এক চালাক ব্যক্তি, যে মূলত আসামি ছিল, সে সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু তখনই একজন সতর্ক পুলিশ অফিসার অর্থাৎ টেসলো তার দিকে বন্দুক তাক করে তাকে থামিয়ে দেয়। তবে সে কিছু করে ওঠার আগেই অন্ধকার থেকে একটি ধারালো এসে সরাসরি পেসলোর গলায় বিঁধে যায়, যার ফলে সে চটপট করতে করতে ওখানেই মারা যায়। এই দৃশ্য দেখে বাকি আসামিদের মনে হয়েছিল যে নিশ্চয়ই বাইরে থেকে তাদের নিজেদের কোনো সঙ্গীরাই এসে এই সব উদ্ধার কাজ করছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাদের ভুল ভেঙে যায় যখন হঠাৎ চারপাশ থেকে একঝাঁক তীরের বৃষ্টি শুরু হতে থাকে। আর এই আক্রমণ দেখে এই মানুষগুলো খুব ভালোভাবে বুঝতে পেরে যায় যে এই হামলাকারী অন্য কোনো শত্রু বা এদের নিজেদের লোক নয়। পরিস্থিতি বেগতিক দেখে অফিসার নেট তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেন যে তিনি এই আসামিদের মুক্ত করে দেবেন, যাতে সবাই মিলে একজুট হয়ে নিজের প্রাণ বাঁচিয়ে এখান থেকে পালাতে পারে। কিন্তু সমস্যা হলো এই আসামিদের পায়ে লোহা দিয়ে বাঁধা চেইনের চাবিটি তখনও উল্টে যাওয়া ভ্যানের ভেতরেই রয়ে যায়। তাই চাবিটি উদ্ধার করার জন্য অফিসার নেট সাহসের সাথে আবার ভ্যানের ভেতরে প্রবেশ করেন। সেখানে ঢুকে তিনি দেখতে পান যে তার আরেক সঙ্গী অর্থাৎ অফিসার ওয়াল্টার ভেতরে মারাত্মকভাবে জখম হয়ে অজ্ঞান অবস্থায় পড়ে আছেন। তাই অফিসার নেট আর দেরি না করে ওয়াল্টারকে কাঁধে তুলে নিয়ে ভ্যানের বাইরে নিয়ে আসেন, কিন্তু তার বডি নিয়ে বাইরে পা রাখার সাথে সাথেই ওই পুরো ভ্যানটি এক ভয়াবহ বিস্ফোরণে ব্লাস্ট হয়ে যায়। ভ্যানটি ধ্বংস হয়ে যাওয়ার পর অফিসার নেট কোনো উপায় না দেখে সেই আসামিদের উদ্ধার করার চাবিটি ছুড়ে দেন, যাতে তারা খুব দ্রুত নিজেদের পা মুক্ত করে নিতে পারে। কিন্তু চাবিটি তালার ভেতর ঢোকানোর পরই তারা বুঝতে পারে যে নেট তাড়াহুড়া করে ভ্যান থেকে যে চাবিটি নিয়ে এসেছিল তা আসলে ভুল চাবি ছিল। এইসব জানতে পেরে কুখ্যাত আসামি সেবেজ চরম ক্ষিপ্ত হয়ে যায়। সে রাগের মাথায় বলে উঠে যে এই অপদার্থ পুলিশগুলোকে এখনই মেরে ফেলা উচিত। কিন্তু বাকি আসামিরা চাইলেও তখন সেই পুলিশদের মারতে পারছিল না, কারণ তারা খুব ভালো করে জানতো যে এই গোলকদাদার মতো জঙ্গল থেকে একমাত্র এই পুলিশ অফিসাররাই তাদের সঠিক পথে বাইরে বের করতে পারবে। যার পর তারা বাধ্য হয়ে এরা সবাই মিলে একজুট হয়ে বনের সামনের দিকে এগিয়ে থাকে, যাতে এই জঙ্গল থেকে বাইরে বেরোনোর কোনো একটা নিরাপদ রাস্তা খুঁজে পায়। এরা জঙ্গলের কিছুটা পথ এগুতেই জুপের আড়াল থেকে আচমকা একটি মেয়ে তাদের উপর পাগলের মতো আক্রমণ করে বসে। তবে ভালো করে লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে এই মেয়েটি আর কেউ নয়, বরং মুভির শুরুতে বেঁচে যাওয়া সেই একমাত্র মেয়ে অ্যালেক্স ছিল। এরপর পুলিশ অফিসাররা কোনো রকমে সেই মেয়েটিকে ধরে শান্ত করেন। এই মুহূর্তে অ্যালেক্সের মানসিক অবস্থা খুবই শোচনীয় ছিল এবং সে ভীষণ ঘাবড়েছিল। পুলিশ অফিসারদের জিজ্ঞাসাবাদের পর সে কাঁপতে কাঁপতে ভয়ার্ত কণ্ঠে বলে যে এই বনের ভেতর কিছু নরপিশাচ নরকাদক থাকে যারা জ্যান্ত মানুষকে ধরে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলে। তার এই অদ্ভুত কথা শুনে অপরাধী আসামিরা হা হা করে হাসতে শুরু করে এবং তাদের মনে হয় যে এই মেয়েটি নিশ্চয়ই বয়ে পাগল হয়ে গেছে। যার উত্তরে অ্যালেক্স দৃঢ় কণ্ঠে বলে যে এইসব বিভৎস কাণ্ড কোনো গল্প নয়, নিজের চোখে দেখেছি আমি আর আমার বন্ধুরা এখানে শুধু রাফটিং করতে এসেছিলাম, কিন্তু ওই রক্তচুষা নরকাদকরা একে একে আমার সব বন্ধুকে নির্মমভাবে মেরে ফেলেছে। এবার তার চোখের জল ও কথার তীব্রতা দেখে ওই আসামিদের মনেও কিছুটা বিশ্বাসের উদ্রেক হতে শুরু করে, কিন্তু তা সত্ত্বেও পুরোপুরি নিশ্চিত না হওয়ার জন্য তাদের মনে অ্যালেক্সের ওপর গভীর সন্দেহ রয়েই যায়। তাই তারা অ্যালেক্সকে আদেশ দেয় যে আমাদের ঠিক সেই জায়গায় নিয়ে চলো যেখানে ওই নরকাদকরা তোমার বন্ধুদের ওপর হামলা করেছিল। নিরুপায় হয়ে অ্যালেক্স তাদের পথ দেখিয়ে নিয়ে যেতে শুরু করে, কিন্তু যাওয়ার পথে বনের মাঝে তারা দেখতে পায় যে একটি পরিত্যক্ত আর্মার্ড গাড়ি জঙ্গলের ভেতরে জনমানবহীন অবস্থায় পড়ে আছে। তখন অফিসার নেট সতর্কতার সাথে সেই গাড়িটি ভালো করে চেক করেন এবং একই সাথে সেই গাড়ির পেছনের অংশে লুকিয়ে রাখা প্রচুর ক্যাশ টাকাভর্তি ব্যাগও উদ্ধার করেন। এত টাকা একসাথে দেখে লুবি আসামি সেবেজ আনন্দের ছুটে প্রায় নেচে ওঠে। তারপর সে নিজের বাকি আসামিদের নির্দেশ দিয়ে সেই গাড়ি থেকে সমস্ত টাকা বের করে নিজেদের ব্যাগে ভরে নিতে, কিন্তু অফিসার ওয়াল্টার, যিনি নিজেই বেশ জখম অবস্থায় ছিলেন, তিনি সেবেজকে এই সরকারি টাকা চুরি করতে পরিষ্কারভাবে নিষেধ করেন। কিন্তু লুবের মাথায় সেবেজ তার একটি কথাও কানে তুলে না এবং নিজের কাজ চালিয়ে যায়। এই দেখে পুলিশ অফিসার ওয়াল্টার পাশ থেকে একটি বন্দুক তুলে তাকে শুট করার চেষ্টা করেন, কিন্তু দুর্ভাগ্যবশত সেই বন্দুকের ভেতরে কোনো বুলেটই ছিল না। এই ঘটনায় সেবেজ রাগে পুরো অন্ধ হয়ে যায় এবং পলক ফেলার আগেই নিজের কাছে থাকা আসল বন্দুক দিয়ে ওয়াল্টারের বুকে গুলি চালিয়ে দেয়। এই হত্যাকাণ্ডের পর সেবেজের বয়ে সবাই মুখ বুজে আবার সামনের দিকে এগোতে থাকে, যেখানে কিছু দূর যাওয়ার পর অসাবধানতাবশত অ্যালেক্স ঠিক সেই পাতারও স্তূপের ওপর পা দিয়ে ফেলে যেখানে ওই নরকাদকরা তাদের নতুন শিকার ধরার জন্য ফাঁদ পেতেছিল। কিন্তু ভাগ্যবশত অ্যালেক্স সেই ফাঁদে পুরোপুরি আটকে যাওয়ার আগেই অফিসার নেট দ্রুত তাকে টেনে বাঁচিয়ে নেয়। এবার এরা এই ফাঁদের রহস্য কিছু বুঝে ওঠার আগেই গাছের পাতার আড়ালে ওত পেতে লুকিয়ে থাকা সেই নরকাদক ছেলেটি অর্থাৎ 3-2 চিৎকার করে
হঠাৎ এদের ওপর কুড়াল নিয়ে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু সে বয়সে ছোট হওয়ায় এবং একা থাকায় এদের সবার সাথে লড়াই করার মতো অতটা পাওয়ারফুল ছিল না। আর এই সুযোগে সেবেজ কোনো দ্বিধা না করে তাকে লক্ষ্য করে সরাসরি গুলি চালিয়ে দেয়, যার ফলে সেই ত্রিটু নামক নরকাদক ছেলেটি ওখানেই মারা যায়। তাকে মাটিতে পড়তে দেখে অ্যালেক্স আর্তনাদ করে বলে যে এ সেই আসল নরকাদক নয় যে আমার বন্ধুদের মেরেছিল। আসল নরকাদক আরো অনেক বড় এবং ভয়ঙ্কর। এরপর নিষ্ঠুর সেবেজ নিজের শক্তি প্রদর্শন করতে ছুরি নিয়ে সেই মৃত ত্রিটুর কেটে শরীর থেকে আলাদা করে ফেলে, যাতে তা দেখে থ্রিফিঙ্গার ভয় পেয়ে পিছিয়ে যায়। এই অমানবিক কাণ্ড ঘটানোর পর এরা সবাই মিলে টাকাগুলো নিয়ে আবার সামনের দিকে এগোতে থাকে, কিন্তু কাহিনী অন্যদিকে মোড় নেয় যখন আমরা আসল নরকাদক থ্রিফিঙ্গারকে দেখতে পাই, যে খুঁজতে খুঁজতে ঠিক সেই জায়গায় এসে পৌঁছে গিয়েছিল যেখানে ত্রিটুয়ের লাশটি পড়েছিল। নিজের আদরের ছোট সঙ্গীর এমন বিভৎসভাবে কাটা মাথা দেখে থ্রিফিঙ্গার রাগের সীমা থাকে না এবং সে প্রতিশোধের আগুনে জ্বলতে শুরু করে। এরপর আমরা সেই মানুষদের দেখতে পাই যারা এগুতে এগুতে ইতিমধ্যে জঙ্গলের একদম গভীরে প্রবেশ করে ফেলেছে। তখনই হঠাৎ তারা বনের মাঝে অদ্ভুত কিছু একটা ঝুলতে দেখে, যা কৌতূহলের বসে দেখার জন্য সেবেজ একটু সামনের দিকে এগিয়ে যায়। কিন্তু তখনই দলের অন্য একজন আসামি দূর থেকে দেখেই ধরে ফেলে যে এটি আসলে একটি পরিকল্পিত মরণ ফাঁদ। সেবেজ অসাবধানতাবশত সেই ঝুলন্ত জিনিসটি ছুটে যাবে, ঠিক তখনই সেই বুদ্ধিমান আসামিটি দ্রুত ছুটে এসে সেবেজকে ধাক্কা মেরে বাঁচিয়ে দেয়। কিন্তু ট্র্যাজেডি হলো সেবেজকে বাঁচাতে গিয়ে সে ভারসাম্য হারিয়ে নিজেই সেই ভয়ঙ্কর ফাঁদের ভেতরে ফেসে যায়, যার ফলে ধারালু কাঠের তীরের আঘাতে ওখানেই তার মৃত্যু ঘটে। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই বেঁচে থাকা মানুষগুলোর মনে চরম আতঙ্ক চেপে বসে এবং তারা দ্রুত সামনের দিকে এগোতে থাকে। সেখানে কিছুটা পথ যাওয়ার পর তারা বনের মাঝে একটি পরিত্যক্ত কাঠের বাড়ি দেখতে পায়, যার ভেতরে আদিমকালের অনেক রকমের অস্ত্রশস্ত্র ও সরঞ্জাম রাখা ছিল। সেই সরঞ্জামগুলোর সাহায্য নিয়ে কুখ্যাত বন্দীরা একে একে তাদের পায়ের লোহার চেইনগুলো কেটে ফেলে। এখন সমস্ত আসামিরা পুরোপুরিভাবে মুক্ত ও স্বাধীন হয়ে গিয়েছিল। ঠিক তখনই তারা সেই বাড়ির জানালা দিয়ে কিছুটা দূরে বনের মাঝে একটি গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে। ভালো করে লক্ষ্য করে তারা বুঝতে পারে যে এটি সেই গাড়ি ছিল যার সাহায্যে থ্রিফিঙ্গার হাইওয়েতে তাদের প্রিজন ভ্যানটির অ্যাক্সিডেন্ট করিয়েছিল। কিন্তু এবার এই দ্রুত মানুষগুলো আর সরাসরি গাড়িটির কাছে যাওয়ার ভুল করে না। তারা খুব সহজেই অনুমান করে নেয় যে এটি নিশ্চয়ই সেই দ্রুত থ্রিফিঙ্গারের পাতা কোনো নতুন চাল বা ফাঁদ হবে। এবার এই সন্দেহের সত্যতা যাচাই করার জন্য নিষ্ঠুর সেবেজ দলের দুর্বল এক আসামিকে জোর করে ওই গাড়িটির কাছে গিয়ে চেক করার নির্দেশ দেয়। এখন নিজের প্রাণের ভয়ে না চাইতেও সেই অসহায় লোকটি কাঁপতে কাঁপতে গাড়ির দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু সে যখনই গাড়িটির হ্যান্ডেল ছুঁয়ে দরজা খুলতে যাবে, ঠিক তখনই চারপাশ থেকে স্প্রিং এর মতো কাঁটাতারের জাল চিটকে এসে সেই লোকটি থ্রিফিঙ্গারের মারাত্মক ফাঁদে পুরোপুরি আটকে যায়। অর্থাৎ বাকিদের সন্দেহ একদম 100% সঠিক ছিল। সেই অসহায় লোকটি এখন সম্পূর্ণভাবে ধারালো কাঁটাতারের জালে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রক্তাক্ত হচ্ছিল। ঠিক তখনই জুপের আড়াল থেকে থ্রিফিঙ্গার বেরিয়ে এসে হা হা করে হাসতে হাসতে সেই গাড়িটি স্টার্ট দেয় এবং অ্যাক্সিলেটরে চেপে ওই লোকটিকে গাড়ির পেছনে অনেক দূর নিয়ে যায়, যার কারণে পাথরের আঘাতে ও কাঁটাতারের টানে সেই লোকটি ওখানেই যন্ত্রণা চটফট করতে করতে মারা যায়। অন্যদিকে আমরা বাকি মানুষদের দেখি, যাদের মধ্য থেকে একজন আসামি এবার প্রচন্ড রেগে গিয়ে স্বয়ং সেবেজের উপর আক্রমণ করে বসে, কারণ সে পরিষ্কারভাবে বুঝতে পেরেছিল যে এইসব বিপর্যয় শুধুমাত্র সেবেজের বুকামির কারণেই ঘটেছে। এই চরম বিতর্ক নিয়ে এদের দুজনের মধ্যে বনের মাঝেই এক রক্তকয়ী হাতাহাতি লড়াই শুরু হয়ে যায়। এখন বিশৃঙ্খল পরিস্থিতি থেকে নিজেদের জীবন রক্ষা করার জন্য এবং এদের হাত থেকে রেহাই পাওয়ার উদ্দেশ্যে অফিসার নেড এবং মেয়েটি সুযোগ বুঝে সেখান থেকে বনের গভীরে পালিয়ে যায়। এদিকে লড়াইয়ের এক পর্যায়ে হিংস্র সেবেজ সেই প্রতিবাদী আসামিকে পিটিয়ে পিটিয়ে মারাত্মকভাবে জখম করে ফেলে, যার কারণে সেই লোকটি ওখানে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এবার মারামারি শেষে সেবেজ যখন খেয়াল করে যে নেড এবং অ্যালেক্স তাদের চুপ ফাঁকি দিয়ে অলরেডি পালিয়ে গেছে, তখন সে তার শেষ জীবিত সঙ্গী ব্র্যান্ডনকে সাথে নিয়ে তাদের খোঁজার উদ্দেশ্যে বনের দিকে রওনা দেয়। তারপর আমরা একজন নতুন পুলিশ অফিসারকে দেখতে পাই, যে মূলত সেই মূল জেলখানা থেকে ব্যাকআপ হিসেবে এসেছিল, যেখানে এই আসামিদের নিয়ে যাওয়ার কথা ছিল। দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পরেও প্রিজন ভ্যানটি গন্তব্যে না পৌঁছানোর কারণে এই পুলিশ অফিসার খুঁজতে এখানে এসেছিল। খুঁজতে খুঁজতে বনের আরো গভীরে এগিয়ে আসে। অন্যদিকে আমরা সেবেজ এবং তার সঙ্গী ব্র্যান্ডন, নেড এবং অ্যালেক্সকে আবার ধরে ফেলে। সেবেজ ক্ষিপ্ত হয়ে সেই দুজনকে মারধর করতে শুরু করে। তখন অফিসার নেড নিজের ও অ্যালেক্সের প্রাণ বাঁচাতে তাকে বলে যে এই জঙ্গলের ঠিক মাঝখানে একটি সরকারি ওয়াচ টাওয়ার আছে। আমরা যদি কোনো রকমে একবার সেই উঁচু ওয়াচ টাওয়ারে পর্যন্ত পৌঁছে যেতে পারি, তবে সেখান থেকে রেডিও সিগন্যাল পাঠিয়ে আমরা রক্ষা পেতে পারবো। নেডের এই যুক্তিযুক্ত কথা শুনে সেবেজ তাকে শেষবারের মতো একটি সুযোগ দিয়ে জীবনদান করে। এরপর এরা চারজন মিলে সেই ওয়াচ টাওয়ারে গিয়ে তারা চূড়ান্তভাবে হতাশ হয়, কারণ
তারা দেখে যে সেই ওয়াচ টাওয়ারটি অলরেডি পুরোপুরি পুড়ে কয়লা হয়ে মাটিতে মিশে আছে। আর এই ওয়াচ টাওয়ারটি আসলে কিভাবে পুড়ে ধ্বংস হয়েছিল তা আমরা এই মুভি সিরিজের পার্ট 1-এ খুব ভালো করেই দেখেছি। এখন নিজের শেষ আশার আলো নিভে যেতে দেখে সেভেজের মাথার রক্ত ঝরে যায় এবং সে চরম ক্ষিপ্ত হয়ে অফিসার নেডের কপালে বন্দুক তাক করে তাকে চিরতরে শেষ করে দিতে চায়। কিন্তু সে যখন ট্রিগার চাপতে যাবে ঠিক তখনই কুত্তেকে যেন একটি বিশাল শিকারী কুকুর এসে সেভেজের পায়ে কামড়ে ধরে এবং এই কুকুরটি আসলে অন্য কারো নয় বরং সেই নতুন পুলিশ অফিসারের ছিল যে এদের খুঁজতে খুঁজতে চলে এসেছিল। এবার পুলিশ অফিসারের বন্দুকের মুখে দাঁড়িয়ে থাকা সেভেজ ও ব্র্যান্ডন কোনো উপায় না দেখে আত্মসমর্পণ করে এবং নিজেদের হাতের গানগুলো নেডের কাছে জমা দিয়ে দেয়। এরপর পুলিশ অফিসারটি নেড ও অ্যালেক্সকে সাথে নিয়ে ওই দুই আসামিকে কড়া পাহারায় বনের বাইরে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু তখনই হঠাৎ গাছের মগডালে ওত পেতে বসে থাকা থ্রি ফিঙ্গার ওপর থেকে ঝাঁপিয়ে পড়ে সেই নতুন পুলিশ অফিসারের ওপর কুড়াল দিয়ে মারাত্মক এক কোপ বসিয়ে দেয়, যার ফলে ওখানে মুহূর্তের মধ্যেই তার মৃত্যু ঘটে। এখন এই আকস্মিক বিশৃঙ্খলার সুযোগ নিয়ে চালাক সেভেজ পলক ফেলার আগেই নেডের ওপর চড়াও হয় এবং তার কাছ থেকে বন্দুকটি ছিনিয়ে নেয়। এরপর সে তাদের সবাইকে গান পয়েন্টে জিম্মি করে আবার সেই গাড়ির জায়গা নিয়ে যায় যেখানে তারা একটু আগে সেই টাকাগুলো লুকিয়ে রেখেছিল। কিন্তু সেখানে পৌঁছে তারা দেখে যে সেই জায়গা থেকে সমস্ত টাকার ব্যাগ অলরেডি গায়েব হয়ে গেছে। অন্যদিকে আমরা সেই আসামিকে দেখতে পাই যাকে একটু আগে সেভেজ নিষ্ঠুরভাবে পিটিয়ে অজ্ঞান করে বনের মাঝে ফেলে এসেছিল, কিন্তু ভাগ্যবশত এখন তার জ্ঞান ফিরে এসেছিল এবং সেই আসলে বাকিদের চোখ ফাঁকি দিয়ে এই সমস্ত টাকার ব্যাগগুলো নিয়ে একাই বন থেকে পালানোর চেষ্টা করছিল। কিন্তু সে যখন জঙ্গল পার হয়ে সেই সুড়ঙ্গের দিকে পালাতে যাবে ঠিক তখনই অন্ধকারের মধ্যে থেকে এক দানবের মতো তার সামনে স্বয়ং থ্রি ফিঙ্গার এসে হাজির হয়। থ্রি ফিঙ্গার মুহূর্তের মধ্যে তার ওপর চড়াও হয় এবং সেই আসামিকে টাকার ব্যাগ সহ ধারালো অস্ত্র দিয়ে কুটি কুটি করে কেটে ফেলে, যার ফলে সেই লুবি আসামি অত্যন্ত নৃশংসভাবে মারা যায়। ততক্ষণে তার চিৎকার অনুসরণ করে সেভেজ ও তার দল সেখানে পৌঁছায়। সেখানে এসে সেভেজ মাটিতে ছড়িয়ে থাকা এবং আগুনে পুড়তে থাকা তার স্বপ্নের টাকাগুলো দেখে কান্নায় ভেঙে পড়ে এবং চরম দুঃখ পায়। এরপর কোনো উপায় না দেখে এই মানুষগুলো আবার সামনের দিকে এগোতে থাকে, যেখানে বনের একটু বাইরে বেরোতেই তারা আরো একবার সেই থ্রি ফিঙ্গারের ঘাতক গাড়িটি রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকতে দেখে। এই মানুষগুলো খুব ভালো করেই জানতো যে এবারও নিশ্চয়ই থ্রি ফিঙ্গার কোনো মারাত্মক ফাঁদ পেতে রেখেছে, আর তাই চালাক সেভেজ নিজে না গিয়ে অ্যালেক্সকে জিম্মি করে গাড়িটির কাছে গিয়ে চেক করার জন্য ঠেলতে থাকে। কিন্তু অ্যালেক্স নিজের নিশ্চিত মৃত্যুর কথা জেনেও এক কদমও সামনে এগুতে চায় না, যার ফলে সেভেজ রাগের মাথায় তাকে ভয় দেখানোর জন্য তার পায়ের কাছে এলোপাতারি গুলি চালাতে শুরু করে। গুলির আওয়াজে চরম আতঙ্কিত হয়ে অ্যালেক্স নিরুপায় হয়ে যায় এবং সামনের দিকে দৌড়াতে শুরু করে। ঠিক তখনই গাড়ির পেছনের অংশ থেকে থ্রি ফিঙ্গার বেরিয়ে আসে এবং সে ওই মানুষদের লক্ষ্য করে একটি জ্বলন্ত ককটেল বোম ছুড়ে মারে। চারদিকে ধোঁয়া ও আগুনের এই সুযোগ নিয়ে সে জাপটা মেরে অ্যালেক্সকে তুলে নিয়ে নিজের সাথে বনের গভীরে অদৃশ্য হয়ে যায়। অফিসার নেড নিজের জীবন বাজি রেখে অ্যালেক্সকে বাঁচাতে পিছু নিতে চেয়েছিল, কিন্তু তখনই নিষ্ঠুর সেভেজ আবার তার বুকে গান তাক করে তাকে আটকে দেয়। এবার সেভেজ ফাইনালি নেডকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য ট্রিগার চাপতেই যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই ঘটে এক নাটকীয় মোড়। হঠাৎ সেভেজের শেষ বিশ্বস্ত সঙ্গী ব্র্যান্ডন পেছন থেকে একটি ভারী পাথর দিয়ে সেভেজের মাথায় সজোরে আঘাত করে তাকে মাটিতে ফেলে দেয়। কারণ ব্র্যান্ডন এতক্ষণে খুব ভালো করেই বুঝে গিয়েছিল যে যদি এই উন্মাদ ও স্বার্থপর সেভেজের ভরসায় থাকা হয় তবে তারা কোনোদিনই এই অভিশপ্ত জঙ্গল থেকে জ্যান্ত বাইরে বের হতে পারবে না। এই ঘটনার পর তারা দুজনে আর একসাথে না থেকে নিজেদের প্রাণ বাঁচাতে আলাদা আলাদা রাস্তায় বনের দিকে চলে যায়। এরপর আমরা অসহায় অ্যালেক্সকে দেখতে পাই যাকে থ্রি ফিঙ্গার টেনে হিসড়ে নিজের বিভৎস কাঠের বাড়ির ভেতরে নিয়ে গেছে এবং ধারালো কাঁটাতারের সাহায্যে একটি টেবিলের সাথে শক্ত করে বেঁধে ফেলেছে যাতে সে নড়াচড়া করতে না পারে। অন্যদিকে বনের মাঝে আমরা অফিসার নেটকে দেখতে পাই, যিনি সেই মৃত পুলিশ অফিসারের বিশ্বস্ত শিকারী কুকুরের ঘ্রাণ নেওয়ার ক্ষমতার সাহায্য নিয়ে নিখোঁজ অ্যালেক্সকে হন্য হয়ে খুঁজছিলেন। তারপর আমরা ব্র্যান্ডনকে দেখতে পাই যে একা একা নিজের প্রাণ বাঁচিয়ে জঙ্গল থেকে হাইওয়ের দিকে পালাচ্ছিল, কিন্তু বনের কিছু দূর যেতেই হঠাৎ জুপের আড়াল থেকে তার উপর রক্তমাখা শরীরে সেভেজ এসে অতর্কিত হামলা চালায়। আপনি ঠিকই শুনেছেন, সেভেজ আসলে তখনও মরেনি, সে বেঁচে ছিল। সে ব্র্যান্ডনকে প্রতিশোধের বসে পিটিয়ে পিটিয়ে মারাত্মকভাবে জখম করে অজ্ঞান করে মাটিতে ফেলে দেয়। কিন্তু ব্র্যান্ডনকে মারার পর সে সোজা হয়ে দাঁড়াতেই ঠিক তখনই তার সামনে অন্ধকারের মধ্য থেকে স্বয়ং থ্রি ফিঙ্গার অস্ত্র হাতে এসে দাঁড়ায়। কিন্তু সেভেজ একজন ভয়ঙ্কর অপরাধী হওয়ায় সে থ্রি ফিঙ্গারকে দেখে একটুও ভয় পায় না, বরং গর্জন করে ওঠে। তার পরপরই বনের মাঝে সেই দুজনের মধ্যে এক ভয়াবহ ফাইট শুরু হয়ে যায়। এই লড়াইয়ে সেভেজ নিজের সমস্ত শক্তি দিয়ে সেই থ্রি ফিঙ্গারকে এক পর্যায়ে মাটিতে ফেলে বেশ ভালোই ধুলাই করতে শুরু করে। সত্যি বলতে সেভেজ মানুষ হিসেবে যতই খারাপ বা লোভী হোক না কেন, সে কিন্তু অসাধারণ সাহসী এবং ফাইটার ছিল।
কিন্তু নরকাদক থ্রি ফিঙ্গারও কোনো সাধারণ মানুষ বা মামুলি জীব ছিল না। তার গায়ে ছিল অসুরের মতো শক্তি। সে লড়াইয়ের এক ফাঁকে কৌশলে সেবেসকে তার নিজেরই পেতে রাখা একটি দাঁড়ালু স্প্রিং ট্র্যাপের ফাঁদে ফেলে দেয় এবং দাঁড়ালু অস্ত্র দিয়ে তাকে মেরেই ফেলে। ঠিক তখনই আমরা অফিসার নেটকে দেখতে পাই, যিনি কুকুরের সাহায্যে খুঁজতে খুঁজতে অবশেষে থ্রি ফিঙ্গারের সেই বিভৎস বাড়ির ভেতরে পৌঁছে গেছেন। সেখানে ঘরের মাঝে অ্যালেক্সকে কাঁটাতারের অভাবে রক্তাক্ত অবস্থায় বাধা দেখে নেড অত্যন্ত সতর্কতার সাথে তার বাঁধন কেটে তাকে মুক্ত করেন। কিন্তু যখনই তারা ঘর থেকে বাইরে পালাতে যাবে, ঠিক তখনই থ্রি ফিঙ্গার সেখানে ফিরে আসে এবং তাদের দেখা মাত্রই বন্য পশুর মতো চিৎকার করে তাদের ওপর কুড়াল নিয়ে অ্যাটাক করে বসে। ঠিক সেই সময় বিশ্বস্ত ও সাহসী মৃত অফিসারের শিকারী কুকুরটি সেখানে চলে আসে এবং সে নেড ও অ্যালেক্সের প্রাণ বাঁচাতে নিজের জীবন বাজি রেখে সরাসরি থ্রি ফিঙ্গারের গাড়ের ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে কামড়াতে শুরু করে। কিন্তু সেই পিশাচ থ্রি ফিঙ্গার ছিল খুব নিষ্ঠুর ও মায়াদয়াহীন। সে এক হাতে জটকায় কুকুরটিকে মাটিতে আছাড় মারে এবং কুড়ালের কূপে তাকেও নৃশংসভাবে মেরে ফেলে। এখন সেই বিশ্বস্ত কুকুরটিকে মারার পর থ্রি ফিঙ্গার পূর্ণ শক্তিতে নেটকে দেয়ালে চেপে ধরে তাকে শ্বাসরুদ্ধ করে মারার চেষ্টা করে। কিন্তু ঠিক সেই চরম মুহূর্তে অ্যালেক্স পেছন থেকে চুপি চুপি এসে মাটিতে পড়ে থাকা একটি দাঁড়ালু ও ভারী লোহার রড নিয়ে গায়ের সব শক্তি দিয়ে সেই থ্রি ফিঙ্গারের পিঠের মধ্যে ঢুকিয়ে বুকের দিকে বের করে দেয়, যার ফলে তীব্র চিৎকার ও রক্তবমি করতে করতে সেই থ্রি ফিঙ্গার মাটিতে পড়ে গিয়ে শান্ত হয়ে যায়। এরপর নেড এবং অ্যালেক্স আর এক সেকেন্ডও দেরি না করে বাইরে দাঁড়িয়ে থাকা গাড়িটি স্টার্ট দিয়ে বন থেকে হাইওয়ের দিকে তীব্র গতিতে বেরিয়ে পড়ে। যাওয়ার সময় তাদের মনে হচ্ছিল যে অবশেষে সেই ভয়ঙ্কর নরকাদক থ্রি ফিঙ্গার চিরতরে মারা গেছে এবং তারা মুক্ত। কিন্তু না বন্ধুরা, রং টার্নের সেই আদিম নরকাদককে মারা এতটাও সহজ কাজ ছিল না। গাড়িটি বনের রাস্তা ধরে হাইওয়ের কাছাকাছি আসতেই তখনই হঠাৎ অন্ধকারের মধ্য থেকে তীব্র চিৎকার করে থ্রি ফিঙ্গার চলন্ত গাড়ির সামনে চলে আসে এবং এক লাফে গাড়ির বনেটের ওপর উঠে গিয়ে তাদের উইন্ডশিল্ড ভেঙে ভেতরে আক্রমণ করে বসে, যার ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা খেয়ে মারাত্মক অ্যাক্সিডেন্ট করে। এই ভয়াবহ দুর্ঘটনায় নেড ও অ্যালেক্স দুজনেই গাড়ির ভেতরে গুরুতর জখম ও রক্তাক্ত হয়ে আটকা পড়ে যান। কিন্তু ঠিক তখনই সেখানে দেবদূতের মতো ব্র্যান্ডন এসে হাজির হয়, যাকে একটু আগে সেবেস বনের মাঝে পিটিয়ে অজ্ঞান করে ফেলে গিয়েছিল। ব্র্যান্ডন নিজের জীবনের ঝুঁকি নিয়ে অত্যন্ত সাহসিকতার সাথে গাড়ির দরজা ভেঙে নেড ও অ্যালেক্সকে টেনে টুনে বাইরে বের করে আনে। কিন্তু ঠিক তখনই আদমরা থ্রি ফিঙ্গার হঠাৎ গাড়ির ওপর থেকে লাফিয়ে পড়ে এবং নেডের ওপর শেষবারের মতো আক্রমণ করে। কিন্তু এবার অফিসার নেড আর একটু ভয় না পেয়ে ব্র্যান্ডনের বাড়িয়ে দেওয়া একটি ধারালু অস্ত্রের সাহায্যে পূর্ণ শক্তিতে কূপ মেরে সেই কুখ্যাত নরকাদক থ্রি ফিঙ্গারের মাথা কেটে তার জীবনের খেলা চিরতরে খতম করে দেয়। তারপর এই তিনজন মানুষ মৃত্যুর মুখ থেকে ফিরে এসে অবশেষে এক দীর্ঘ ও শান্তির নিঃশ্বাস ফেলে বনের বাইরে মেইন রাস্তায় এসে দাঁড়ায়। সেখানে পৌঁছানোর পর অফিসার নেড মানবিকতার দৃষ্টিতে অপরাধী ব্র্যান্ডনকে পুলিশে না দিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়, কারণ ব্র্যান্ডন যদি শেষ মুহূর্তে না আসতো তবে তারা কেউই আজ বাঁচতে পারতো না। এরপর আমরা পরবর্তী বুড়ের দৃশ্য দেখতে পাই, যেখানে বনের বাইরে হাইওয়েতে অনেকগুলো পুলিশের গাড়ি ও অ্যাম্বুলেন্সের সাইরেন বাজিয়ে তাদের উদ্ধার করার জন্য সেখানে এসে পৌঁছায়। তারা অত্যন্ত যত্নের সাথে আহত অ্যালেক্স এবং অফিসার নেডকে ফার্স্ট এড দিয়ে গাড়িতে করে নিরাপদ শহরের দিকে নিয়ে যায়। এবার মুভির একদম শেষ দৃশ্যে আমরা অফিসার নেডকে আবার একা দেখতে পাই, যিনি আসলে লুভের বসে সেই জঙ্গলে লুকিয়ে রাখা আর্মার্ড গাড়ির বেঁচে যাওয়া টাকার ব্যাগগুলো নিজের করে নেওয়ার জন্য গোপনে ফিরে এসেছিলেন। কিন্তু তিনি টাকার ব্যাগটি মাটি থেকে তুলতে যাবেন, ঠিক তখনই পেছন থেকে ব্র্যান্ডন হঠাৎ এসে তার মাথায় ভারী অস্ত্র দিয়ে আঘাত করে তাকে নির্মমভাবে মেরে ফেলে। আসলে ব্র্যান্ডনও প্রথম থেকেই ওই টাকার ওপর নজর রেখেছিল এবং সেই সুযোগ বুঝে নেটকে খুন করে টাকাগুলো চুরি করতে সেখানে এসেছিল। কিন্তু ব্র্যান্ডন টাকা নিয়ে হাসতে হাসতে পেছনে ঘুরতেই আমরা হঠাৎ তার ঠিক পেছনের অন্ধকারের মধ্য থেকে আরেকটি বিশালাকার ও ভয়ঙ্কর নরকাদককে নিঃশব্দে এগিয়ে আসতে দেখি, যার বিভৎস চেহারা যদিও ক্যামেরায় আমাদের পরিষ্কারভাবে দেখানো হয় না, কিন্তু তার হাতের সেই ধারালু অস্ত্র এবং ভয়ঙ্কর অঙ্গভঙ্গি দেখে এটুকু খুব ভালোভাবেই পরিষ্কার হয়ে যায় যে এই নরকাদকদের বংশ এখনো শেষ হয়ে যায়নি এবং এই ভয়ঙ্কর রক্তক্ষয়ী কাহিনী এখানেই শেষ হচ্ছে না। তো ভিউয়ার্স, আপনারা যদি এর পরবর্তী ভয়ঙ্কর পার্ট অর্থাৎ রং টার্ন 4 এর সম্পূর্ণ মুভি এক্সপ্লেনেশন ও কাহিনী সংক্ষেপে দেখতে চান, তবে এখনই নিচে কমেন্ট বক্সে আমাকে জলদি জানিয়ে দিন। আর আজকের এই হারহিম করা ভিডিওটি যদি আপনার একটুও পছন্দ হয়ে থাকে, তবে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে চারদিকে একটি দারুণ হাইপ ক্রিয়েট করে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই এর পরবর্তী ধামাকা ও রোমাঞ্চকর ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।